আজকে আমরা বায়ুমণ্ডলের স্তর বিন্যাস ক্লাস 10 একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এটা আমরা আজকে জানব বা পড়ব। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস বা লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার, অ্যাটমসফেরিক যে সমস্ত লেয়ার্স গুলো আছে সেগুলো সম্বন্ধে একটু আমরা জানার চেষ্টা করেছি। দেখো, এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ অ্যাটমসফেরিক লেয়ার গুলোর, যেটা অবশ্যই তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত এবং গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখানে দেখো ভূপৃষ্ঠ, আর্থ সারফেস, ভূপৃষ্ঠ অর্থাৎ কিনা ভূপৃষ্ঠ থেকে এই দিকে যদি আমি এই মুহূর্তে পেনটা নিয়ে যাই, তাহলে আসলে আমরা পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্রমণ্ডলের দিকে চলে যাচ্ছি। এটা এখন আমাদের পড়ার বিষয়বস্তু নয়। আমাদের পড়ার বিষয়বস্তু ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে, অর্থাৎ পৃথিবীকে বায়ুমণ্ডলীয় যে স্তর আবিষ্ট করে রেখেছে। বায়ুমণ্ডলীয় যে স্তর, এটা একটা সাধারণ বোঝার জন্য একটা ছবি। বায়ুমণ্ডলের স্তর পৃথিবীকে আবেষ্টন করে রেখেছে। এই বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যতই আমরা উপরের দিকে উঠতে থাকবো একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত, হাইট পর্যন্ত, তখন আমরা বায়ুমণ্ডলের স্তরগুলো, অর্থাৎ বায়ুমণ্ডলের উচ্চতা অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরগুলোর মধ্যে বিভিন্ন ধরনের চরিত্রগত পার্থক্য দেখতে পাবো। এই কারণেই আমরা বায়ুমণ্ডলের স্তরগুলোকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করে চিহ্নিত করতে পেরেছি। তো দেখা যাক ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ওঠার সময় বায়ুমণ্ডলের কোন কোন স্তর আমরা দেখতে পাই। আসলে বায়ুমণ্ডলের এই যে স্তরগুলোর সৃষ্টি হয়েছে, এর পিছনে বায়ুমণ্ডলীয় যে উপাদানগুলি আছে সেই উপাদানগুলির চরিত্রগত উপস্থিতির হারের ব্যাপক পার্থক্য লক্ষিত হয়। এখন আমি যে বললাম বায়ুমণ্ডলের প্রধান প্রধান যে সমস্ত উপাদান, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে যে গ্যাস, ডাস্ট আর ওয়াটার ভেপার, অর্থাৎ গ্যাস, ধূলিকণা, জলীয় বাষ্প, তিনটি প্রধান বায়ুমণ্ডলের উপাদান। এই বায়ুমণ্ডলীয় উপাদানগুলোর প্রধানত ঘনত্বের পার্থক্যজনিত কারণে আমরা বায়ুমণ্ডলের স্তরগুলোকে চিহ্নিত করতে পারি। তাহলে গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, হেলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, এটসেট্রা এটসেট্রা। আমি যতগুলো গ্যাসের নাম বললাম, আরো অনেক, মনে রেখো তার মধ্যে যদি আমি টোটালটাকে 100% ধরে নিই, তাহলে কেবল অক্সিজেন এবং নাইট্রোজেন এই দুটি গ্যাস মিলিতভাবে প্রায় 99%, 99% স্থান দখল করে আছে। বাকি আর 1% বাকি সমস্ত গ্যাসগুলির জন্য ছেড়ে দেওয়া হলো। তাহলে 99%ই হচ্ছে, তোমরা জানো 78%-এর আশপাশ নাইট্রোজেন, 21%-এর আশপাশ অক্সিজেন, অর্থাৎ এরা দুজনে মিলেই, এই দুটি গ্যাস মিলে 99%। দেখো, তাহলে গ্যাস আর ডাস্ট, ধূলিকণা, জলীয় বাষ্প, জলীয় বাষ্প। তাহলে গ্যাস, ডাস্ট এবং ধূলিকণা এই তিনটেরই সোর্স কিন্তু ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠই হচ্ছে এদের সোর্স। পৃথিবী পৃষ্ঠ যত ধরনের গ্যাস প্রধান সোর্স, আর ডাস্টের তো অন্যতম সোর্স আর্থ সারফেস, পৃথিবী পৃষ্ঠ। এখান থেকে যত ধরনের ধূলিকণার উৎপত্তি, প্রাকৃতিক কিছু সোর্স আছে আর মনুষ্য সৃষ্ট কিছু সোর্স আছে। প্রাকৃতিক সোর্স যথেষ্ট। তাহলে ভূপৃষ্ঠ থেকেই কিন্তু ধূলিকণা বায়ুমণ্ডলে প্রসারিত হয়। জলীয় বাষ্প, সে তো অন্যতম সোর্স। অবশ্যই পৃথিবী পৃষ্ঠের উপরে অবস্থিত যে জলভাগগুলি আছে, সেটা সমুদ্র জলস্তর হতে পারে, সেটা হ্রদ, নদী, পুকুর, খাল, বিল, এটসেট্রা এটসেট্রা। ভূপৃষ্ঠের উপরে যত ধরনের জলদেশ আছে সেগুলোই হচ্ছে যে জলীয় বাষ্পের
উৎস, অর্থাৎ দিনের বেলা সৌরকিরণের প্রভাবে এই সমস্ত জলপৃষ্ঠগুলি কি হয়, উত্তাপিত হয়ে জলীয় বাষ্প রূপে বায়ুমণ্ডলে সংযোজিত হয়। তাহলে গ্যাস, ডাস্ট আর একটা হচ্ছে ওয়াটার ভেপার, এই তিনটের সংমিশ্রণে হচ্ছে যে বায়ুমণ্ডলের যে বায়ুমণ্ডলীয় উপাদানগুলো প্রধানভাবে গঠিত হয়েছে। সর্বপ্রথম আমরা ভূপৃষ্ঠের ঠিক উপরে যে স্তরটা দেখতে পাই তা সেটি হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার, এই ট্রোপোস্ফিয়ার এটা একটা গ্রিক শব্দ। ট্রোপো, TROPO, ট্রোপো। ট্রোপো মিন্স মিক্সিং, মিশ্রণ, গ্রিক শব্দ। তাহলে ট্রোপো মিন্স মিক্সিং, আর স্ফিয়ার মানে হচ্ছে মন্ডল, এটা হচ্ছে মিক্সিং, মিশ্রণ। স্ফিয়ার মানে মন্ডল, অর্থাৎ একটা মিশ্রণ স্তরকে বোঝানো হচ্ছে। ট্রোপোস্ফিয়ারের গড় উচ্চতা, ভালো করে খেয়াল করো, গড় উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার বা 16 কিলোমিটার। 15 থেকে 16 কিলোমিটারই হচ্ছে ভূপৃষ্ঠের থেকে ট্রোপোস্ফিয়ারের গড় হাইট, এভারেজ হাইট। তবে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা কোথাও কোথাও কখনো কখনো 800 কিলোমিটার পর্যন্ত হয়, এবং ট্রোপোস্ফিয়ারের উচ্চতা নিরক্ষীয় অঞ্চল থেকে যতই আমরা মেরু অঞ্চলের দিকে যাব তত এর উচ্চতা আস্তে আস্তে কমতে থাকে। নিরক্ষীয় অঞ্চল বা উপক্রান্তীয় অঞ্চলগুলোতে এর সর্বোচ্চ উচ্চতা কখনো কখনো ঋতুভিত্তিতে অন্যান্য কোনো কারণে 800 কিলোমিটার পর্যন্ত হওয়া সম্ভব হতে পারে। মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের হাইট 8 কিলোমিটার হয়, অর্থাৎ ট্রোপোস্ফিয়ারের উচ্চতা মেরু অঞ্চল, নাতিশীতোষ্ণ মণ্ডল, উপক্রান্তীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চলে সর্বত্র সমান নয়। সাধারণত উপক্রান্তীয় অঞ্চলগুলোতেই ট্রোপোস্ফিয়ারের উচ্চতা সর্বাধিক হয়। ওকে, ট্রোপোস্ফিয়ারের উচ্চতা সর্বাধিক উপক্রান্তীয় অঞ্চলগুলো, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে মরুভূমি অঞ্চলগুলোর উপস্থিতি। মরুভূমি অঞ্চলে প্রখর গ্রীষ্মকালে যথেষ্ট সৌর কিরণের প্রভাবে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠতে থাকে। এই বায়ুমণ্ডল উত্থিত হচ্ছে ও যতটা পর্যন্ত উত্থিত হয় ততটা পর্যন্তই ট্রোপোস্ফিয়ারের বিস্তার সম্ভব। আর এই ধরনের বায়ুমণ্ডলের উত্থাপন প্রক্রিয়া মরুভূমি অঞ্চলগুলোতে গ্রীষ্মকালে সর্বাধিক লক্ষিত হয়, কারণ মরুভূমি অঞ্চলগুলো উষ্ণ, প্লাস যদি গ্রীষ্মকাল হয় বায়ু যথেষ্ট উষ্ণ হয় এবং বায়ু পরিচলন স্রোত সর্বাধিক উচ্চতা পর্যন্ত বিস্তৃত হয়, যেটা মোটামুটি 800 কিলোমিটার। তাহলে ট্রোপোস্ফিয়ারের সর্বনিম্ন উচ্চতা মেরু অঞ্চলে 8 কিলোমিটার, সর্বোচ্চ উচ্চতা হতে পারে উপক্রান্তীয় অঞ্চল, প্রধানত মরু অঞ্চলগুলোর উপরে 800 কিলোমিটার। তবে ট্রোপোস্ফিয়ারের গড় উচ্চতা 15 থেকে 16 কিলোমিটার, 15 to 16 কিলোমিটার। এটা মাথায় রাখবে, ট্রোপোস্ফিয়ারের গড় উচ্চতা 0 ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার পর্যন্তই, কোথাও কোথাও 800 কিলোমিটার হয়ে থাকে। মেরু অঞ্চলে সব থেকে কম হয়, পোলার রিজিয়ন। তাহলে ট্রোপো অ্যান্ড স্ফিয়ার, আমরা এই দুটো অর্থ বুঝতে পেরেছি। ট্রোপোস্ফিয়ারের কতগুলো বৈশিষ্ট্য আমরা একটু বোঝার চেষ্টা করি। সর্বপ্রথম, ট্রোপোস্ফিয়ার তো অবশ্যই বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, ভূপৃষ্ঠ লাগোয়া স্তর। আমরা সমস্ত জীবকুল, প্রাণী, উদ্ভিদ আমরা ট্রোপোস্ফিয়ারেরই অ্যাকচুয়ালি বাসিন্দা হয়েছে, আমরা ট্রোপোস্ফিয়ারের মধ্যেই অবস্থান করছি। তাই ট্রোপোস্ফিয়ার হচ্ছে যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। আর কি, ট্রোপোস্ফিয়ারে বায়ুমণ্ডলীয় যত ধরনের গোলযোগ, ওকে, গোলযোগই বলছি, ঝড়, বৃষ্টি, ঘূর্ণিঝড়, মেঘ, বজ্রপাত, এই ধরনের সমস্ত বায়ুমণ্ডলীয় গোলযোগ ট্রোপোস্ফিয়ারের মধ্যেই সংগঠিত হয়, ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বে জেনারেলি নয়। তাহলে ট্রোপোস্ফিয়ারের মধ্যেই বায়ুমণ্ডলীয় সমস্ত ঘটনাগুলি সংগঠিত হয় বলে ট্রোপোস্ফিয়ারকে কিন্তু ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। মনে হয় যেন সবসময় রেগে আছে, আমাদের উপরে ঝড়, বৃষ্টি, বজ্রপাত এসব নিয়ে সবসময় হামলা করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। ব্যাপারটা সবসময় যদিও হামলা নয়, ঝড়, বৃষ্টি এগুলো মানব জীবন তথা সমগ্র জীবনেই প্রয়োজন। মেঘ, বৃষ্টি এগুলো ছাড়া তো আমরা জল পাবো না, এ বড় মুশকিল হয়ে যাবে, অর্থাৎ এর গুরুত্ব আছে। যাই হোক, আমরা একটু অন্যভাবে ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বলে থাকি, এর আরেক নাম। তাহলে ঝড়, মেঘ, বৃষ্টি এগুলো এখানে সংগঠিত হয়। আর একটা ভেরি ইন্টারেস্টিং ব্যাপার, এই ট্রোপোস্ফিয়ারে
যত ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ওঠা যায় ট্রপোস্ফিয়ারের মধ্যে, তত গ্যাস, ডাস্ট এবং ওয়াটার ভেপার এই তিনটির ঘনত্ব কিন্তু আস্তে আস্তে উপস্থিতি কমতে থাকে। আরো সিম্পলি যদি বলি, বায়ুমণ্ডলের ঘনত্ব ভূপৃষ্ঠ থেকে ট্রপোস্ফিয়ারের উপরের দিকে আস্তে আস্তে কমতে থাকে। ওকে, যত গ্যাস, জলীয় বাষ্প এবং ডাস্ট অধিকাংশেরই উপস্থিতি কিন্তু ভূপৃষ্ঠ লাগোয়া অংশে। জলীয় বাষ্প এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য। ভূপৃষ্ঠ থেকে 3 থেকে 4 কিলোমিটারের মধ্যেই পৃথিবীর 99% প্রায় বা একটু কম, অর্থাৎ বলতে পারি 90% অধিক জলীয় বাষ্প ভূপৃষ্ঠ থেকে 3-4 কিলোমিটারের মধ্যেই অবস্থান করে। আমরা তো একটু আগেই বলছিলাম যে জলীয় বাষ্পের সোর্স কিন্তু হচ্ছে যে ভূপৃষ্ঠস্থ যে জলদেশগুলি আছে হলো। আর জলীয় বাষ্প আবহমণ্ডল তথা বায়ুমণ্ডলের একটি গুরুত্বপূর্ণ উপাদান, বাকিগুলো বটে। তাহলে উপরের দিকে ঘনত্ব কমতে থাকে। নেক্সট, ট্রপোস্ফিয়ারে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে আস্তে আস্তে তাপমাত্রা কমতে থাকে। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন যে প্রতি 1 কিলোমিটার উচ্চতায়, 1 কিলোমিটার বা 1000 মিটার উচ্চতায় প্রায় 6.4 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমতে থাকে। কত বললাম? প্রতি 1 কিলোমিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সি এই হারে তাপমাত্রা কমতে থাকে। একে বলা হয় নরমাল ল্যাপস রেট বা স্বাভাবিক উষ্ণতার অবক্রম। ট্রপোস্ফিয়ারে ভূপৃষ্ঠ থেকে প্রতি 1 কিলোমিটার উচ্চতায় প্রায় 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে বায়ুমণ্ডলীয় তাপমাত্রা কমতে থাকে। একেই নরমাল ল্যাপস রেট বা বায়ুমণ্ডলের স্বাভাবিক উষ্ণতার অবক্রম বলা হয়ে থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে ট্রপোস্ফিয়ারে আমি কি বললাম? বায়ুমণ্ডলের উষ্ণতা কমতে থাকে। আমি ধরে নিলাম এদিকটা মাইনাস উষ্ণতা, এদিকটা আমি প্লাস, আমি বোঝানোর চেষ্টা করছি। তাহলে ট্রপোস্ফিয়ারে উষ্ণতা কমতে থাকে। এই যে মাইনাসের দিকে ট্রেন্ড, মাইনাসের দিকে হেলে আছে, ক্লিয়ার? এইদিকে তো এই উষ্ণতা যে কমে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে গ্যাস, ডাস্ট আর জলীয় বাষ্প এগুলোর পরিমাণ আস্তে আস্তে উপরের দিকে কমতে থাকে। মনে রেখো, সূর্য থেকে যে রশ্মি পৃথিবীতে আসে ক্ষুদ্র তরঙ্গ রূপে, তার দ্বারা বায়ুমণ্ডল কিন্তু বিশেষ উত্তপ্ত হয় না। 2%-3% এর অবদান। বরং ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার পরে সন্ধ্যেবেলায়, বিকেলের পর থেকে যে তাপ বিকিরিত হয় বৃহৎ তরঙ্গ রূপে, তার দ্বারাই কিন্তু বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। তাহলে কোথা থেকে? না, ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ। সূর্য ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, তারপরে ভূপৃষ্ঠ যে তাপ বিকিরণ করে তার প্রভাবে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। সেই কারণেই যত নিচে থেকে তুমি উপরের দিকে উঠতে থাকবে, গ্যাস, ডাস্ট এবং জলীয় বাষ্প যারা তাপকে শোষণ করে রাখে, ধরে রাখতে সক্ষম, তাদের পরিমাণ বা ঘনত্ব কমতে থাকার জন্যই কিন্তু উপরের দিকে বায়ুমণ্ডলের উষ্ণতা আস্তে আস্তে কমতে থাকে। এটাই ট্রপোস্ফিয়ারের উপরের দিকে উষ্ণতা কমতে থাকার প্রধান কারণ, যেটা আমি নরমাল ল্যাপস রেট বলে বলছিলাম। তাহলে আমরা অনেকগুলো বৈশিষ্ট্য জানলাম। এটা নিম্নস্থ বায়ুস্তর, এতে তাপমাত্রা কমে একটা নির্দিষ্ট হারে, আমি বলেছি। ঝড়, বেগ ইত্যাদি ইত্যাদি হয় বলে একে কি বলা হয়? একে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। ট্রপোস্ফিয়ার গুরুত্বপূর্ণ স্তর। মাউন্ট এভারেস্ট বিশ্বের সব থেকে উচ্চতম এলাকা, প্রায় 8848-50 মিটার এর উচ্চতা, সে কিন্তু ট্রপোস্ফিয়ারের মধ্যেই অবস্থিত। উপক্রান্তীয় অঞ্চলের অংশ। ট্রপোস্ফিয়ারের বাইরে কিন্তু মাউন্ট এভারেস্ট নয়। আমরা সবাই ট্রপোস্ফিয়ারের মধ্যেই অবস্থান করছি। আবহমণ্ডলীয় ঘটনাগুলি এখানেই পরিচালিত হয়। নেক্সট আমি চলে যাব ট্রোপোপজ। এখানে লেখা আছে দেখো, TROPO, ট্রোপো। এই ট্রোপো মানে মিশ্রণ, মিক্সিং। পজ মানে তোমরা টেপ রেকর্ডার যন্ত্রে দেখতে পাবে যেগুলো গান চালাও, পজ বলে একটা সুইচ থাকে, ওটা টিপে দিলে গান থেমে যায়, স্টপ অন কাইন্ড অফ। তাহলে মিশ্রণ যেখানে থেমে যায়, অর্থাৎ ট্রপোস্ফিয়ারের উচ্চ অংশ বা ট্রপোস্ফিয়ারের শেষ এলাকা যেখানে ট্রপোস্ফিয়ার থেমে যাচ্ছে, ট্রপোস্ফিয়ারের যে বৈশিষ্ট্যগুলো, দ্যাট ইজ ট্রোপোপজ। এটা একটা বিভেদ স্তর এর উপরের স্তরের মধ্যে। ট্রোপোপজ আর অ্যাকচুয়ালি স্ট্র্যাটোপজের মধ্যবর্তী বিভেদ স্তরটি ট্রোপোপজ নামে পরিচিত। ট্রোপোপজ ট্রোপোপজে তাহলে এই যে আমি বলছিলাম তাপমাত্রা কমে,
ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, যেটা কমতে 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 -60 ডিগ্রি, প্রায় -60 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। কোথায়? ট্রপোস্ফিয়ারে। 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তারপরে কনস্ট্যান্ট থাকে এবং পুনরায় তাপমাত্রা আবার বাড়তে শুরু করে। কোথায়? অলরেডি আমরা স্ট্রাটোস্ফিয়ারে এসে গেছি। স্ট্রাটোস্ফিয়ারে তাপমাত্রা আবার বাড়তে থাকে, প্লাসের দিকে টেন্ডেন্সি। -60 ডিগ্রি থেকে তাপমাত্রা বাড়তে 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 একদম স্ট্রাটোস্ফিয়ারের উপরের অংশে এটা গিয়ে দাঁড়ায় প্রায় -3 ডিগ্রি সেলসিয়াস, 3 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পেরেছো? -60, 50, 40, 20, 10 এই করে করে -3। স্ট্রাটোস্ফিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটি স্তর, যেটা ট্রোপোপজ থেকে শুরু করে, অর্থাৎ সেটা বলছিলাম 15 থেকে 16 কিলোমিটার থেকে প্রায় 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত স্ট্রাটোস্ফিয়ার। এখানে স্ট্রাটো এটাও একটা গ্রিক শব্দ, যার মানে দাঁড়ায় লেয়ার বা স্তর, আর স্ফিয়ার মানে অলরেডি বলেছি। ট্রপোস্ফিয়ার আর স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে বৈশিষ্ট্যগত যথেষ্ট কিন্তু পার্থক্য আছে। স্ট্রাটোস্ফিয়ার এখানে যেরকম দেখলে ঝড়, মেঘ, বৃষ্টিপাত, বায়ুমণ্ডলীয় গোলযোগগুলো সংগঠিত হচ্ছে, স্ট্রাটোস্ফিয়ার ঠিক তার উল্টো। এখানে কিন্তু বাতাস অত্যন্ত মৃদু মন্দ গতিতে প্রবাহিত হয়, অনেকটা মনে হয় যেন অত্যন্ত ধীর এবং শান্ত ভাব বিরাজ করে। বাতাস অত্যন্ত মৃদু মন্দ গতিতে প্রবাহিত হয়, তাই একে শান্ত মণ্ডল রূপেও বলা হয়ে থাকে, কাম অ্যান্ড কুল। যেটা ক্ষুব্ধ মণ্ডল ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার কিন্তু শান্ত মণ্ডল রূপে মনে করা হয়, বিরাজ করা হয়। বাতাস বিরাজ করে বা স্ট্রাটোস্ফিয়ারে শান্তভাব থাকার জন্য এটি শান্ত মণ্ডল বলা হয়ে থাকে। এর একটা অন্যতম বৈশিষ্ট্য। আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে স্ট্রাটোস্ফিয়ারের উপরের দিকে, সেটা মোটামুটি 30 বা 25 কিলোমিটার থেকে 40 কিলোমিটার এই অংশের মধ্যে স্ট্রাটোস্ফিয়ারের উপরের দিকে ওজোন O3, 3টি পারমাণবিক অক্সিজেনের সংমিশ্রণে তৈরি ওজোন গ্যাসের আধিক্য দেখা যায়। এই জন্য স্ট্রাটোস্ফিয়ারের উপরিদেশকে, উপরের অংশকে, যেটা বলছিলাম 25 থেকে 40 কিলোমিটার, প্রায় এই অংশের মধ্যবর্তী এলাকাটিকে ওজোন লেয়ার বলা হয়। ওজোন লেয়ার, ওজোন স্তর, এটাকে কিন্তু আমরা ওজোন স্ফিয়ার বলবো না। ওকে, কারণ ওজোন লেয়ার আলাদা পৃথক কোনো স্তর নয়, বরং স্ট্রাটোস্ফিয়ারেরই একটা পার্ট বা অংশ। স্ট্রাটোস্ফিয়ারের উপরিদেশে ওজোন গ্যাসের আধিক্য হেতু একে ওজোন লেয়ার, বাংলায় ওজোন স্তর বলা হয়। এটা কিন্তু নট স্ফিয়ার, মনে রাখবে। ওজোন লেয়ার, O3 গ্যাসের এখানে আধিক্য, এটাই ওজোন লেয়ার। ওজোন লেয়ার আমাদের ভূপৃষ্ঠে আমরা যে বসবাস করি, জীবকুল তথা প্রাণী তথা উদ্ভিদ সকলের অবস্থান এবং সুস্থভাবে বেঁচে থাকার জন্য ওজোন গ্যাসের ভূমিকা অত্যধিক গুরুত্বপূর্ণ। কারণ এই ওজোন লেয়ার সূর্য থেকে আগত আল্ট্রাভায়োলেট রেজ, বিষাক্ত তরঙ্গ, একটি বিষাক্ত তরঙ্গকে শোষণ করে, যা কিনা যদি ভূপৃষ্ঠে এসে পৌঁছায় আমাদের স্কিন ক্যান্সারের মতো মারণ ব্যাধি দ্বারা আমরা দ্রুত আক্রান্ত হতে পারি, তা থেকে আমাদেরকে রক্ষা করে কে না এই ওজোন লেয়ার, স্ট্রাটোস্ফিয়ারের একটা পার্ট। O3 গ্যাসের আধিক্য হেতু হয়েছে। তাহলে ওজোন লেয়ারের একটা গুরুত্ব কিন্তু আছে। ওজোন লেয়ার স্ট্রাটোস্ফিয়ারের একটা পার্ট, আলাদা কোনো স্তর নয়। এই যে ওজোন O3 এ তাহলে আল্ট্রাভায়োলেট রেজ, অতি বৈজ্ঞানিক রশ্মি সূর্য থেকে আগত, তাকে এই বিষাক্ত রশ্মিকে শোষণ করে পৃথিবীকে বসবাসের উপযুক্ত করে দেয়। ঠিক এই কারণে খেয়াল করো, স্ট্রাটোস্ফিয়ারে আস্তে আস্তে উপরের দিকে উঠতে 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 তাপমাত্রা কিন্তু বাড়তে থাকছে। তার প্রধান অন্যতম কারণ উপরি অঞ্চলটায় ওজোন গ্যাস দ্বারা আল্ট্রাভায়োলেট রশ্মি শোষিত হওয়ায় এর অন্যতম প্রধান কারণ উপরের দিকে তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য। তবে অনেক জায়গায় আমাকে অনেকেই প্রশ্ন করছিলেন বারবার যে বইয়ে ওজোন স্তরের যে উচ্চতা বিভিন্ন আছে, 30, 50, 25, 40, 35, 40 এটসেট্রা এটসেট্রা। কনফিউশনের কোনো কারণ নেই। অ্যাকচুয়ালি এই কনফিউশন সৃষ্টির পিছনে ওজোন লেয়ারই অন্যতম দায়ী। কারণ আমরা জানি দিনের বেলা তো আল্ট্রাভায়োলেট রশ্মি আসে, আল্ট্রাভায়োলেট রশ্মির বোম্বার্ডিং এর কারণে, আঘাতজনিত কারণে, রাসায়নিক বিক্রিয়াজনিত কারণে O3 ভেঙে O2 ও O তে পরিণত হয়। ওকে, অর্থাৎ O3 লেয়ারের
ভঙ্গন চলে। ক্লিয়ার? এটা কখন? না দিনের বেলায়, যখন আল্ট্রাভায়োলেট রেস আসছে। রাত্রেবেলা তো আল্ট্রাভায়োলেট রেস আসে না, তো তখন কি হয়, O3 ভাঙার কোনো ব্যাপার নেই। উল্টে যে O2 আর O এরা যে ভেঙে গেছিল দিনের বেলায় আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবে, রাত্রেবেলা ওরা আবার জুড়ে যায়। অর্থাৎ দিনের বেলায় ওজোন স্তরের O3 ভঙ্গন প্রক্রিয়া চললেও রাত্রিবেলায় আবার ওজোন স্তরের সংগঠন প্রক্রিয়া, সৃষ্টি হওয়ার প্রক্রিয়া চলতে থাকে। দারুণ এক সিস্টেম পৃথিবী দ্বারা, নেচার দ্বারা। আমাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে এর জন্য, কারণ এর গুরুত্ব অলরেডি আমরা শুনেছি। তাহলে দিনের বেলায় কি হয়, আর দিনের বেলা এবং রাত্রে বেলায় ওজোন স্তরের যে বেধ একই রকম থাকে না, সংকুচিত হয়, এলাকা প্রসারিত হয়। এই জন্য আমরা একটা এভারেজ এলাকা ধরে দিচ্ছি 25 থেকে 40 কিলোমিটার। এটা কিন্তু ওঠানামা করে। তার অন্যতম কারণ রাত্রিবেলায় ওজোন স্তরের সৃষ্টি প্রক্রিয়া চলে, দিনের বেলা O3 ভেঙে গিয়ে আল্ট্রাভায়োলেট রশ্মি শোষিত হয় এবং ওজোন স্তরের ভঙ্গন প্রক্রিয়া চলে, অ্যাকচুয়ালি ওজনের। হলো, এই কারণে এই স্পিলিংটা করে থাকে। হলো, তাহলে এটা হচ্ছে ওজোন লেয়ার। আমি বলেছি বাড়ে, যেহেতু এখানে সারা বছর ধরেই বায়ুমণ্ডল প্রায় শান্ত থাকে, তাই এই স্তরটি এরোপ্লেন চালানোর জন্য অত্যন্ত, এরোপ্লেন, জেট বিমান, রকেট প্রভৃতি বায়ুমণ্ডলীয় যানগুলি চালানোর জন্য উপযুক্ত স্থান, কারণ এখানে বায়ুমণ্ডলের উৎপাত খুব বিশেষ নেই। ওকে, যদিও এরোপ্লেনের মধ্যে সাধারণত আন্তর্জাতিক বিমানগুলিকেই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে চালানো হয়, কারণ তারা দীর্ঘ পথ অতিক্রম করে। এখানে বায়ুমণ্ডলীয় ঘর্ষণের পরিমাণও কম, ফলে এনার্জিও কম পড়ে এবং নিশ্চিন্তে তুলনামূলকভাবে কম বিপদের সম্মুখীন হয়ে অনেকটা রাস্তা তারা অতিক্রম করতে পারে। তবে দেশের মধ্যকার বিমান, ধরো পশ্চিমবঙ্গ থেকে দিল্লি যাবে, পশ্চিমবঙ্গ থেকে মুম্বাই যাবে, এই দেশের মধ্যকার বিমান সাধারণত স্ট্র্যাটোস্ফিয়ারের, ট্রপোস্ফিয়ারের উপরের দিকেই চালনা করা হয়। বাট আন্তর্জাতিক বিমান এক দেশ থেকে অন্য দেশ পেরিয়ে অন্য দেশে গিয়ে পৌঁছায়, দীর্ঘ পথ যখন অতিক্রম করে, সেই সমস্ত বিমানগুলো স্ট্র্যাটোস্ফিয়ারে চালানো হয়। এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য। স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলো আরেকবার একটু বলে নিই। শান্তমণ্ডল, বাতাস ধীর গতিতে থাকে, কাম এন্ড কুল পজিশন। আচ্ছা, উপরের দিকে টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে বাড়তে -3 ডিগ্রি শীতে গিয়ে পৌঁছায়। এর উপরের দিকে ওজোন গ্যাসের আধিক্যের জন্য ওজোন লেয়ারের সৃষ্টি হয়েছে। এই ওজোন লেয়ারের কি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটা তোমরা একটু মনে করে নেবে, একটু বলবে। ওকে, এইগুলোই হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের অন্যতম বৈশিষ্ট্য। এরপরে দেখো, আমরা দেখতেই পাচ্ছি পৃথিবীকে বেষ্টন করে আছে বায়ুমণ্ডল। গুরুত্বপূর্ণ বিষয়বস্তু বায়ুমণ্ডল, তার বিভিন্ন স্তর। এটা একটা প্রতীকী ছবি। ব্যাপারটা পুরোপুরি ঠিক এরকম দেখতে না হলো, স্ফিয়ারগুলো তো পুরো স্ফিয়ার অ্যাকচুয়ালি নয়। পৃথিবীর আকৃতি তোমরা জানো জিওয়েড, তো স্ফিয়ার বলাটা সবসময় হয়তো ঠিক হবে না, তবে সহজ এবং স্বাভাবিকভাবে বোঝার জন্য আমরা স্ফিয়ার হিসেবে আলোচনা করতেই পারি বা করি। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার একটু দেখে নাও।